সাইমা তার গালে হাত রেখে বিছানার ধারে বসে নূরের দিকে তাকিয়েছে। নূর উঠে বুকে হাত রেখে গভীর শ্বাস নিয়ে বলে, এইভাবে খারাপ নজরে আমার দিকে তাকিয়েছিস কেন? সাইমা মুচকি হেসে বলে, বারে, তুই তো দারুণ নাটক করছিস। আমার ভাইয়ের সাথে সারা রাত বাসর করলি, এখন কিছু মনে হয়নি? আর এখন আমি তাকাচ্ছি বলে এত আপত্তি? নূর এবার রেগে চেপে যায়। কাল দুজনে মিলে তাকে একদম কোনো সাহায্য করেনি, আর এখন ঠাট্টা করছে। নূর উঠে গিয়ে সাইমের চুলের মুঠি ধরে তাকে বিছানায় ফেলে দেয়। তার উপর ঝুঁকে বলে, শালি, কালকের সব কথা আমার মনে আছে। তুই বন্ধু না, তুই আসলে একটা শয়তানি। সাইমা খিলখিল করে হেসে উঠে নূরের দুহাত ধরে বলে, আরে ভাই বল তো, কেমন করে কোল? নূর দাঁত চেপে বলে, দেখতে চাস? দাঁড়া, লাইভ ডেমো দেখাচ্ছে। এই বলে সাইমাকে জোরে চেপে ধরে নাটকীয় ভঙ্গিতে শুরু করে। ঠিক সেই সময় ঠক ঠক করে নক করে দরজা খুলে ঢুকে পড়ে ইমরান। দৃশ্যটা দেখে 1 সেকেন্ড চুপ, 2 সেকেন্ডে ভুরু কুচকে তাকায়, 3 সেকেন্ড পর বিস্ফোরণ। হোয়াট রাভিশ! ইমরানের গলা শুনে নূর আর সাইমা দুজনে লাফ দেয়, যেন দুজনে অলিম্পিকের 100 মিটার দৌড়ে নামবে। নূর একদিকে, সাইমা আরেকদিকে সরে যায়। সাইমা মুখ লুকিয়ে হাসছে আর নূর এমন ভাব করছে যেন কিছু হয়নি। ইমরান, সকাল সকাল এই বাড়িতে সার্কাস চলছে নাকি? সাইমা হঠাৎ ভয়ে ভয়ে বলে, আরে আমায় রেডি হতে হবে, কলেজ যাওয়ার জন্য দেরি হচ্ছে, যাই যাই। ইমরান বলে, এটা দাঁড়া। কিন্তু ততক্ষণে সাইমা দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে। ইমরান, তোর একটা ড্রেস দিয়ে যা, ও এখান থেকে কলেজে যাবে। সাইমা মাথা নেড়ে 1 সেকেন্ডও দেরি না করে প্রায় দৌড়ে বেরিয়ে যায়। রুমে শুধু নূর আর ইমরান। ইমরান ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে আসে। নূর তখন এমন অবস্থা যেন পরীক্ষার হলে গার্ড সামনে দাঁড়িয়ে। ইমরান গম্ভীর করে বলে, কি করছিলে দুজন? নূর ভয়ে ভয়ে পেছাতে পেছে বললে, না মানে, আমি আসলে। ইমরান চোখ সরু করে বলে, তুমি ওকে শেখাচ্ছিলে? নূর একেবারে থতমত খেয়ে যায়। না মানে? ও হ্যাঁ, না মানে ওইটা। ইমরান আর কিছু বলে না, নূরের কাছে এসে দাঁড়ায়। একটা ছোট্ট ব্যাগ এগিয়ে দেয় তার দিকে। নূর অবাক হয়ে ব্যাগটার দিকে তাকিয়ে থাকে। ইমরান নূরের হাত টেনে ব্যাগটা তার হাতে দিয়ে বলে, ফ্রেশ হয়ে নাও, সাইমার ড্রেস পরে রেডি হও, কলেজের পর তোমাকে বাড়ি দিয়ে আসবো। এই কথাটা বলে ইমরান গটগটে বেরিয়ে যায়। দরজা বন্ধ হতে নূর তড়িঘড়ি করে ব্যাগটা খুলে ভেতরে প্রথমে একটা ন্যাপকিনের প্যাকেট। নূরের মুখে একদম টমেটোর মতো লাল হয়ে যায়। ইস, কি লজ্জা! আবার ভেতরে তাকাতে দেখে একটা ছোট নোট ডায়েরি আর দুটো চকলেট। নূর নাক সিটকে মুচকে এসে, যতই ঢং করেন না কেন, এই নূরের মন গলাতে পারবে না মিস্টার ইমরান। নওশাদ মঞ্জিলের ডাইনিং রুমে সকালবেলা ব্যস্ততা জমে উঠছে। লম্বা টেবিলে যেন ছোটোখাটো খাবারের মেলা। গরম গরম পরোটা, ডিম ভাজি, আলু সবজি, মিক্স সবজি। খাবারের গন্ধে পুরো ঘর ভরে উঠছে। দাদাজান ধীরে ধীরে চেয়ারে বসতে বসতে চারিদিকে তাকিয়েছে। এই যে সবাই বলে গেছিস, আমার নাতি নাতবু কোথায়? ইমরানের আম্মু নয়না খাবার দিতে দিতে সিঁড়ির দিকে তাকান। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নামছে সাইমা, পেছনে ইমরান আর নূর। ওই তো ওরা চলে এসেছে। নয়না হেসে বলল, ইমরান, আব্বু খবরের কাগজ নামিয়ে চশমার উপর দিকে নূরের দিকে তাকান। নতুন বউ লাজুক চুপচাপ, চোখে ভয় আর কৌতূহল একসাথে। দাদাজান মুখে প্রশস্ত হাসি নিয়ে বলে, নূর, আসো আসো, এখানে আমার পাশে বসো। নূর ছোট্ট করে হাসে, এক এক করে বড়দের সবাইকে সালাম দেয়, কিন্তু ভেতর ভেতর তার বুকটা ধুকপুক করছে। এই বাড়িতে সাইমা ছাড়া কাউকে তো সে ভালো করে চেনে না। ইমরান হালকা ভুরু তুলে বলে, আমার বউ তোমার পাশে কেন বসবে? দাদাজান ভান করে রাগ করে বলে, ও আস্তে না আস্তে আমার নাতি কথা বলতে শিখে গেছে। সবাই হেসে ওঠে। ইমরানের আব্বু মৃদু হেসে নূরের দিকে তাকিয়ে বলে, বসো মা, এখানে থাকতে কোনো অসুবিধা হয়নি তো? নূর মাথা নেড়ে না বুঝিয়ে ধীরে ধীরে দাজানের পাশে বসে পড়ে। ইমরান নূরের পাশে চেয়ার টেনে বসতে বসতে হঠাৎ বলে, কি বলতে চাইছে আব্বু? তোমার বৌমা কি অসুবিধা হবে? তুমি কি এটা জানতে চাইছো আমরা কাল কি করছি? ইমরানের আব্বু মুখে খাবার তুলছিল, হঠাৎ এমন কথা শুনে তিনি গিলে ফেলতে কেউ কাঁচতে শুরু করেন। নয়না তাড়াতাড়ি পানি এনে দেন। সাইমা আর দাদাজান দুজনে মুখ চাপা দিয়ে হাসছে। নূর মাথা নিচু করে বসে থাকে। সে জানতো লোকটা একটু বেশি ভদ্র, কিন্তু এমন ঠোঁটকাটা সেটা ভাবেনি। নয়না পরিস্থিতির সামনে নূরের দিকে প্লেট বাড়িয়ে দিয়ে বললেন, নাও নূর, খাওয়া শুরু করো। তিনি দুটো পরোটা প্লেটে দিতে যাবেন, ঠিক তখনই ইমরান হঠাৎ বলেছেন, দাঁড়াও আম্মু। সবাই থমকে যায়। ও এসব খায় না, হেলদি খায় আমার মতো। এই বলে সে নিজের প্লেট থেকে দুটো রুটি, একটু সবজি আর একটা সেদ্ধ ডিম নিয়ে খুব যত্ন করে নূরের প্লেটে সাজিয়ে দেয়। নূর বিস্ময়ে প্লেটের দিকে তাকিয়ে থাকে। এই বাড়িতে ইমরানের খাবার আলাদা, কারণ সে তেল মশলা ছোঁয় না। সাইমা চোখ বড় বড় করে নূরের দিকে তাকিয়ে থাকে, আর মনে কষ্ট হচ্ছে, কারণ নূর তো তেল মশলার মানুষ। পরোটা আর ডিম ভাজি ছাড়া তার সকাল সম্পূর্ণ হয় না। নূর কিছু বলে না, চুপচাপ বসে থাকে। ইমরান গলা একটু কড়া
করে বলে, কি হলো, খাওয়া শুরু করে, নইলে দেরি হয়ে যাবে। নূর কেঁপে উঠে তাড়াতাড়ি খাওয়া শুরু করে। ইমরান মুখ গম্ভীর থাকলেও মনে মনে সে হাসছে। নয় না, কিরে সকাল সকাল ওকে ওভাবে বকছিস কেন? দাদাদের নরম গলা বলে, ভয় পেও না নুরমা, ধীরে ধীরে খাও। আর কোনো দরকার হলে আমাকে বলবে। ইমরান যদি বেশি বকাবকি করে সেটাও আমাকে বলবে। নূরের লাজুক এসে মাথা নাড়ে। ক্যাম্প কলেজ ক্যাম্পাসে এক কোণে বসে আছে নূর, সাইমা, ইপসিতা। চারপাশে ক্লাস শেষ হওয়ার কোলাহল। কেউ হাসছে, কেউ সেলফি তুলছে, আর তিনজনের আলাপ পুরোপুরি অন্য জগতে। আজ ইরফান আসেনি, আর ঠিক এই কারণে তিনজনের আলোচনার বিষয় একমাত্র ইরফান। নূর অনেকক্ষণ ধরে ইপসিতাকে খোঁচাচ্ছে, মাঝে মাঝে কুনোই দিয়ে মাঝে মাঝে চোখ টিপে। নূর, শোন, আমার দেওয়া সিম দিয়ে তুই ইমরানকে কল কর। নূর চাপা গলায় বলে। ইপসিতা ভয়ে সঙ্গে সঙ্গে মাথা নেয়, না না, আমি পারবো না। ও যদি বুঝে ফেলে যে আমি বলছি তাহলে? নূর চোখ ঘুরিয়ে বলে, আরে বাবা, একটু নাটক করতে হবে, এত ভয়ের কিসের? সাইমা দুজনের দিকে চাকিয়ে চুপচাপ বসে আছে। বাইরে থেকে মনে হচ্ছে সে আলোচনায় আছে, কিন্তু আসলে তার মাথার ভিতরে চলছে অন্য কিছু। আদিল আর সন্ধ্যাবেলা তাকে একটা কফি শপে ডেকেছে, কিন্তু কেন ডেকেছে সেটা কিছু বলেনি। এই রহস্যটা সাইমার মাথা ব্যথার কারণ। নূর আবার ইরফিতের দিকে ঝুঁকে এসে, শেষবার বলছি, কল করবি কি না, নইলে কিন্তু ইরফানের সাথে অন্য কারো সেটিং করিয়ে দেবো। ইরফিতার চোখ বড় হয়ে যায়, কি পাগল নাকি? নির্লিপ্ত বলে, হ্যাঁ আমি পাগল। ইপসিতা বুঝে যায় এই মেয়ে আজ তাকে ছাড়বে না, একেবারে নাছরবান্দা। সে গভীর শ্বাস নেয়। আচ্ছা দেখি। কাপা হাতে ফোন বের করে সিম লাগায়। স্ক্রিনে ইরফানের নাম ভেসে ওঠে। সাইমা, এই স্পিকার দিবি? আমি নাটক মিস করব না। নূর দাঁত বের করে হাসে, দেখলি, আজ ফ্রি এন্টারটেনমেন্ট। ইপসিতে চোখ বন্ধ করে কল বাটন চাপ দেয়। এখন আল্লাহ ভরসা। কল যাচ্ছে। নূর আর সাইমা দুজনে নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। কল রিসিভ। হ্যালো। ইরফানের গলা। ইপসিতা গলা একটু বদলে বলে, হ্যালো, আমি ইপসিতা, সরি, ওর কাজিন বলছি। ওপাশ থেকে একটু থামা। ও আপনি? ইপসিতার বুক ধক করে ওঠে। হ্যাঁ। ও বলেছিল আপনি কথা বলতে চেয়েছেন। হ্যাঁ। ইরফান হালকা হেসে বলে, আসলে আপনাকে জানার কৌতূহল হয়েছিল। নূর আর সাইমা দুজনে চোখ বড় বড় করে তাকায়। ইপসিতা ঢোক গেলে বলে, কিন্তু কেন? ইরফান বলছে, ও বলছে আপনি নাকি খুব শান্ত, খুব ম্যাচিওর, আর কম কথা বলেন। ইপসিতা ঠোঁট কেঁপে ওঠে। এ তো সে নিজেই। ইপসিতা ধীরে বলে, এমন মানুষ এমন তো হওয়া উচিত। ইরফান হেসে বলে, কথা বলার ধরনটা ভালো, আলাদা একটা অনুভূতি হচ্ছে। নূর ফিসফিস করে, দেখ, প্রেম ঢুকতেছে। ইপসিতা একটু সাহস পায়। আপনি নাম্বার কেন চেয়েছিলেন? ওপাশে ইরফান একটু থামে। সত্যি বলতে আমি ভেবেছিলাম এমন মানুষদের সাথে কথা বললে মনটা হালকা হয়। এই কথাটা ইপসিতার চোখ ভিজে আসে, কিন্তু গলা শক্ত রাখে। কথা বলা কি খুব দরকার? সে জিজ্ঞাসা করে। খুব। ইরফান নরম গলায়। কয়েক সেকেন্ড চুপ। তারপর ইরফান বলে, আজ কথা বলে ভালো লাগলো, আবার কথা বলা যাবে। ইপসিতা এক মুহূর্ত থামে, তারপর বলে, যদি দরকার মনে করে নিশ্চয়, বলে কল কেটে দেয়। ইপসিতা ফোন নামিয়ে হাঁপ ছেড়ে বাঁচে। নূর বিজয় ভঙ্গিতে বলে, অভিনন্দন, প্রেমের প্রথম ধাপ পার। সাইমা মৃদু হেসে বলে, কিন্তু সাবধান। ইপসিতা নিচু গলায় বলে, জানি, কিন্তু আজ অন্তত সে আমার কণ্ঠটা পছন্দ করছে। হঠাৎ নূরের ফোনটা ভাইব্রেট করে ওঠে। নূর স্ক্রিনের দিকে তাকিয়ে বুঝে যায় এই কলটা কার। ফোন তুলে কৌতূহলে সে হ্যালো বলে। ওপাশ থেকে ইমরানের কণ্ঠ, টিচার্স রুমে চলে আসো, এতটুকু বলে কল কেটে দেয়। নূর এক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে থেকে, এ আবার কি? সাইমা কৌতূহল হয়ে ঝুঁকে আসে, কে কল করলো? নূর মুখ বাঁকিয়ে বলে, কে আবার? তোর দা ভাই ডাকছে, মনে হয় আমাকে বাড়ি দিয়ে আসবে। এই কথা শুনে সাইমা আর ইস্পিতা একসাথে বলে, ও। নূর চোখ বড় করে তাকায়। এই ঢং করা বন্ধ কর, তুই যাবি না? সাইমা খুব সিরিয়াস হয়ে যায়। না আমি যাব না। নূর অবাক। যাবি না মানে? কোথায় যাবি? সাইমা কাঁধ ঝাঁকিয়ে হালকা গলায় বলে, একটু ইপসিতের সাথে যাব। নূরের চোখ আরও বড়। কোথায় যাবি সেটা বল। সাইমা রহস্যময় হাসি দিয়ে বলে, পরে বলবো। তুই শুধু যা, আর দয়া করে ভাইয়াকে ম্যানেজ করিস প্লিজ। নূর বিরক্ত হয়ে মুখ বাঁকায়। আজকাল সবাই আমার কাছে ম্যানেজমেন্ট চায়। এই বলে কাঁধে ব্যাগ তুলে গট গট করে চলে যায়। নূর যেতে ইপসিতা সাইমার দিকে ঘুরে বলে, এই কী ব্যাপার, আমাকে বলতো কোথায় যাবি? সাইমা চারপাশে তাকায়। তারপর ইপসিতার কাছে একটু ঝুঁকে এসে ফিসফিস করে বলে, আরে সব বলছি শোন। সাইমা কথা বলতে শুরু করে ইপসিতার চোখ ধীরে ধীরে বড় হতে থাকে। কি সত্যি? সাইমা হালকা হাসে, হ্যাঁ। আর এই জন্য তো নূরকে এখন কিছু জানানো যাবে না। ইপসিতা, ব্যাপারটা তো সিরিয়াস। সাইমা দীর্ঘশ্বাস ফেলে, জানি, তাই তো মাথা এত ভারী। দুজনে কিছুক্ষণ চুপচাপ বসে থাকে। ক্যাম্পাসের কোলাহলের মাঝে তাদের ভেতরে একটা গোপন উত্তেজনা। টিচার্স রুমের সামনে যেতেই নূর ফোনে স্ক্রিনে চোখ রেখে হাঁটছে, মাথাটা পুরো অন্যদিকে। হঠাৎ পেছন থেকে একটা অপরিচিত কণ্ঠ ভেসে আসে, এক্সকিউজ মি। নূর থমকে যায়। সেই কণ্ঠটা চেনে। সে ঘুরে তাকাতেই সামনে দাঁড়িয়ে থাকে একটা ছেলেকে দেখে। লম্বা, গায়ের রং ফর্সা, চুল গোছানো, মুখে সহজ হাসি। ছেলেটা হেসে বলে, আমি নতুন স্টুডেন্ট, ট্রান্সফারে এসেছি। আপনি কোন ইয়ার? নূর একটু ইতস্তত বোধ করে। হঠাৎ এমন প্রশ্ন কী বলবে বুঝে ওঠে না। তবু ভদ্রতার খাতিরে হালকা হাসি দিয়ে বলে, ফার্স্ট ইয়ার। ঠিক তখনই সামনে দিয়ে হেঁটে আসলে ইরফান।
দূর থেকে এই দৃশ্য তার চোখে পড়ে। নূর এক অচেনা ছেলের সামনে দাঁড়িয়ে কথা বলছে। উম, ইমরানের ভুরু কুঁচকে যায়, চোখের দৃষ্টি মুহূর্তে বদলে যায়। সে সোজা এগিয়ে এসে কড়া গলা শুধু বলে, নূর। নূর চমকে থাকে। হ্যাঁ। আর কিছু বলার সুযোগ না দিয়ে ইমরান নূরের হাত শক্ত করে ধরে। নূর অবাক হয়। আরে আরে, এভাবে টানছেন কেন? কিন্তু ইমরান কোনো উত্তর দেয় না। সে নূরকে টেনে নিজের কেবিনের দিকে নিয়ে যায়। যাওয়ার সময় একবার পেছনে তাকিয়ে অচেনা ছেলেটার দিকে এমনভাবে তাকায় যেন স্পষ্ট বার্তা, দূরে থাকুক। কেবিনে ঢুকে ইমরান ঠাস করে দরজা বন্ধ করে দেয়। নূর কিছু বুঝে ওঠার আগে সে নূরকে দরজার সাথে চেপে ধরে। হঠাৎ নূরের নিজে ছুঁয়ে দেয়। এক মুহূর্তের জন্য নূরের মাথা শূন্য হয়ে যায়। হঠাৎ এই আচরণে পুরো নিস্তব্ধ। ইমরানের নিঃশ্বাস ভারী, হাতের চাপটা শক্ত কিন্তু অদ্ভুতভাবে নিরাপদ। কয়েক মিনিট পর সে ধীরে সরে এসে নূরের কপালে কপাল ঠেকিয়ে রেখে ফিসফিস করে বলে, আর কোনোদিন আমার সামনে অন্য কারোর সাথে এভাবে দাঁড়িয়ে কথা বলবে না। নূর হতভম্ব হয়ে থাকে থেকে, আপনি হঠাৎ এমন করছেন? ইমরান চোখ নামায়, কণ্ঠ নিচু কিন্তু স্পষ্ট। কারণ আমার জিনিস কারোর নজরে আমি পছন্দ করি না। হুড় করি কথাটা যেন মনে থাকে। ইসলাম মঞ্জিলে দাঁড়িয়ে আছে ইমরান আর নূর। প্রায় 15 মিনিট হয়ে গেছে, তবুও পা যেন সামনে এগোচ্ছে না। নূরের বুক ধুকপুক করছে। আম্মু, আব্বু, দাদাজান সবার সামনে কিভাবে যাবে এই ভেবে তার মুখটা শুকিয়ে গেছে। ভয়ে এতটাই যে গলা দিয়ে কথা বেরোচ্ছে না। ইমরানের এতক্ষণ নীরব দাঁড়িয়ে নূরের এই অস্থিরতা লক্ষ্য করছিল। তার চোখে সবটাই পড়ছে। অবশেষে এগিয়ে এসে দরজার সামনে থাকা নূরকে একটু সরিয়ে নিজ বেল চেপে ধরে কয়েক সেকেন্ডের মধ্যে দরজা খুলে যায়। নূরের আম্মা দাঁড়িয়েছে সামনে। ইমরানকে দেখে খুশি হয়ে বলে, আরে বাবা তুমি, ভেতরে এসো এসো। ইমরান শান্ত গলায় বলে, আমি একা আসিনি আম্মু, নূরও এসেছে আমার সাথে। এই বলে নূরকে সামনে নিয়ে আসে। নূর মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে নূরকে চোখে পড়তে আগের দিনের সব কথা যেন এক মুহূর্তে মনে পড়ে যায় তারা। হঠাৎ তিনি এগিয়ে এসে জোরে একটা থাপ্পড় মারে নূরকে। থাপ্পড়টা এতই জোরে ছিল যে নূর প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই ইমরান দ্রুত হাত বাড়িয়ে তাকে আগলে নেয়। আম্মু, ওই দিন দেখার জন্য তোকে জন্ম দিয়েছিলাম শয়তান মেয়ে। আম্মু চিৎকার করে ওঠেন। তিনি আবার হাত তুলতে ইমরান দৃঢ়কণ্ঠে বলে, থামুন আম্মু। ইমরান নূরকে নিজেকে আড়ালে নিয়ে বলে, ও ভুল করেছে আমি মানছি, কিন্তু এভাবে গায়ে হাত তোলা ঠিক হবে না। এই সময় ভেতর থেকে নূরের আপু বেরিয়ে এসে, কি গো এত চিৎকার কেন? তিনি সামনে নূর আর ইমরানকে দেখে সব বুঝে যান। কিছুক্ষণ চুপ থেকে তিনি বলেন, ইমরান তুমি নূরকে নিয়ে ওর রুমে যাও। ইমরান মাথা নেয়। নূরের হাত ধরে তাকে ভেতরে নিয়ে যায়। সিঁড়িতে উঠতে উঠতে ইমরান ফিসফিস করে বলে, তোমার রুম কোন দিকে? নূর কাপা গলা ফিসফিস করে বলে, উপরের ডান দিকে। ইমরান, ঠিক আছে, এখন তুমি যাও, আমি চলে যাই। এই কথা শুনে নূরের বুকটা ধক করে ওঠে। তার মনে হয় না, ওকে এখন যেতে দেওয়া যাবে না। যতক্ষণ এই লোক আছে ততক্ষণ সে নিরাপদ। হঠাৎ করে নূর ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরে। ইমরান চমকে যায়। আরে কি করছো? পেছনে তোমার আব্বু আম্মু আছে। নূর তার বুকের কাছে মুখ রেখে ফিসফিস করে বলে, প্লিজ আজ আমাকে ছেড়ে যাবেন না, আজ আমার পাশে থাকুন। ইমরানের শরীর এক মুহূর্তের জন্য শক্ত হয়ে যায়। তারপর ধীরে ধীরে সে নূরের মাথার উপর হাত রাখে। আমি এখনই আছি, কোথাও যাচ্ছি না। নূরের চোখ জমে থাকা ভয়টা এই এক কথায় একটু একটু করে ঢিলে হয়ে আসে। ইমরান এত সহজে রাজি হতে দেখে নূর একেবারে হতভম্ব যায়। ওই লোকটা এত তাড়াতাড়ি হ্যাঁ বলে দিল! এক সেকেন্ডের দেরি না করে সে হঠাৎ করে ইমরানকে ঠেলে সরিয়ে দেয় আর দৌড়ে দেয় নিজের রুমের দিকে। সিঁড়ি ভাঙতে ভাঙতে নূরের মাথায় একটাই কথা, এত রোমান্টিক হতে কে বলেছে তোকে? পেছনে দাঁড়িয়ে ইমরান পুরো ঘটনাটা বুঝতে পারে। সে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে তারপর নিজেই বলে, কি পাল্টি বাস মেরে বাবা, এইমাত্র জড়িয়ে ধরল আর এখন দেখি দৌড়। হালকা হাসি দিয়ে চলে আসে ইমরানের মুখে। সে মাথা নেড়ে ফিসফিস করে বলে, মেয়েদের মন বুঝতে গেলে মনে হয় পিএইচডি করা লাগবে। কফি শপের এক কোণে বসে আছে আদিল। প্রায় 30 মিনিট হয়ে গেছে, তবুও সাইমার কোনো দেখা নেই। কাপের ভেতরের কফির অনেকটা আগেই ঠান্ডা হয়ে গেছে, তবু আদিলের খেয়াল নেই সেদিকে। সে চোখ বন্ধ করে মাথা নিচু করে বসে আছে। মনে মনে বারবার ভাবছে আজ সাইমাকে কী বলবে, কীভাবে কথাটা শুরু করবে। হঠাৎ, সরি সরি, আসলে ভীষণ জ্যাম ছিল তাই দেরি হয়ে গেছে। এক নিঃশ্বাসে কথাটা বলে থেমে যায় সাইমা। সে সোজা আদিলের সামনে থাকা চেয়ারটাতে বসে পড়ে। আদিল ধীরে ধীরে চোখ তুলে সাইমার দিকে তাকায়। আর সাইমা গোলাপি রঙের একটা লং শ্যুট পরেছে, চুলগুলো গুছিয়ে উপরে তুলে বাঁধা। মুখে তেমন কিছু নেই, শুধু হালকা লিপস্টিক, কিন্তু ঠিক এই সাদামাটা তাকে ভীষণ সুন্দর লাগছে। আদিল কিছুক্ষণ হাঁ করে সাইমার দিকে তাকিয়ে থাকে। তার বুকের ভিতরটা হঠাৎ করে জোরে ধকধক করতে থাকে। সাইমা সেটা খেয়াল করে ভুরু কুঁচকে তার সামনে হাত নাড়ে। এই যে, শুনতে পাচ্ছেন? এত কি ভাবছেন? আদিল এক ঝটকা সম্মতি ফিরে পায়। হ্যাঁ, না মানে, ওই কি খাবেন? সাইমা হালকা বিরক্তি নিয়ে বলে, শুধু কফি নেব। আর যেটা বলার জন্য ডাকছিলাম সেটা বলুন, আমার একটু তাড়া আছে। এই কথা শুনে আদিল আবার চুপ করে যায়। সে কফির কাপটার দিকে তাকিয়ে থাকে আর মনে মনে কথাগুলো গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ নীরবতা, শুধু টেবিলের উপর রাখা কফির কাপ দুটো থেকে ধোয়া উঠছে। আদিল ধীরে ধীরে মাথা তুলে। তার চোখে আজ অদ্ভুত এক অস্থিরতা, কণ্ঠটা একটু কাঁপছে। সাইমা,
আমি আসলে আজ তোমাকে। সাইমা চুপ করে থাকে, সে শুধু তাকিয়ে আছে, কিছু বলছে না। আদিল একবার গভীর শ্বাস নেয়। জানো, এই কথাটা বলতে আমার অনেক দিন লেগেছে, বারবার ভেবেছি বললে যদি তুমি না বলে দাও। সে হাতের আঙ্গুলগুলো জড়িয়ে ধরে চোখ নামিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি সাইমা, খুব গভীরভাবে। তার কণ্ঠ ভারী হয়েছে। প্রতিদিন তোমাকে দেখলে মনে হয় আজ বলবো, কিন্তু সাহস হতো না। ভাবতাম তুমি যদি দূরে সরে যাও। আদিল এবার সাইমার দিকে তাকায়, চোখে স্পষ্ট ভয়। আমি জানি না তুমি কি ভাবছো, জানি না আমার এই ভালোবাসার কোনো মূল্য আছে কিনা, কিন্তু আজ না বললে নিজের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। কথা শেষ করে সে চুপ হয়ে যায়। কফি শপের ভেতরে শব্দগুলো যেন হঠাৎ দূরে সরে যায়। সময়ের স্রোত থেমে গেছে মনে হয়। সাইমা তখনও নড়ছে না, তার চোখ দুটি স্থির, মুখে কোনো অভিব্যক্তি নেই, সে স্তব্ধ। তার মাথার ভিতরে একসাথে হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। আদিল অপেক্ষা করে, কিন্তু সাইমার নীরব। এই নীরবতা আদিলের বুকের ভেতরটা আরো ভারী করে তোলে। সাইমা ধীরে ধীরে চোখ নামায়, তার বুকের ভেতর কেমন করে ওঠে। তবু সে নিজেকে সামলে নেয়, নিচু স্বরে বলে, আমাকে ক্ষমা করবেন আদিল ভাই, আমাকে ভুলে যান প্লিজ। আমাকে ভালোবাসার অধিকার আপনার নেই। এই কথাগুলো আদিলের বুকে তীরের মতো এসে বিঁধে যায়। সে এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে যায়, গলা শুকিয়েছে। আদিল, সাইমা, আমি তোমাকে ভালোবাসি, আর এতদিনে আমি যেটা বুঝেছি তুমি আমাকে পছন্দ করো। সাইমা মাথা তুলে, চোখের কষ্ট জমেছে, কিন্তু কণ্ঠটা শক্ত। আপনি ভুল ভাবছেন, পছন্দ করা আর ভালোবাসা এক নয়। একটু থেমে গভীর শ্বাস নিয়ে বলে, হ্যাঁ আমি আপনাকে পছন্দ করি, কিন্তু ভালোবাসার অধিকার নেই। এই কথা আদিলের স্থির থাকতে পারে না। সে উঠে দাঁড়ায়, সাইমার দিকে একটু ঝুঁকে পড়ে। আদিল, কিন্তু কেন? প্রায় ভেঙে পড়া গলা বলে, কেন নেই? সাইমা চোখে চোখ রাখতে পারে না, তার চোখের পানি জমে ওঠে। কষ্ট চাপা দিয়ে বলে, কারণ আমার বিয়ে অনেক আগে ঠিক হয়েছে। কথা শেষ হতে তার চোখ ভরে ওঠে। আমাকে ক্ষমা করবেন। এতটুকু বলে সে আর দাঁড়ায় না, চেয়ারটা ধীরে পেছনে সরে যায়। সাইমা ঘুরে দাঁড়ায়, কফি শপ থেকে বেরিয়ে যায়। সাইমা বেরিয়ে যাওয়ার পর আদিল এক জায়গায় দাঁড়িয়ে থেকে কফি শপের দরজা বন্ধ হওয়ার শব্দটা কানে যেতে অনেক দেরি হয়ে পৌঁছে যায়। তার পা দুটো আর নড়ে না, হাত দুটো শক্ত হয়ে আসে। সে ধীরে ধীরে চেয়ারে বসে পড়ে। এক মুহূর্ত আগে যে চেয়ারটা সাইমা বসেছিল সেটা খালি। আদিল চোখ বন্ধ করে ফেলে। বুকের ভেতরটা হঠাৎ করে ফাঁকা হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। আমার বিয়ে অনেক আগে ঠিক হয়ে গেছে। সাইমার কথাগুলো মাথার ভেতরে বারবার বাজতে থাকে। সে হাসার চেষ্টা করে, কিন্তু হাসিটা মাঝপথে ভেঙে যায়। হঠাৎ তার বুকের ভেতর জমে থাকা কষ্ট আর ধরে রাখতে পারে না। চোখের কোণে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আদিলের মাথা নিচু করে কেবিলের দিকে তাকিয়ে থেকে কেউ যেন দেখতে না পায়। এত দেরি করে কেন বললাম, নিজের সাথে নিজেই কথা বলে। অন্যদিকে কফি শপ থেকে বেরিয়ে সাইমা আর নিজেকে সামলাতে পারে না। দুপা এগিয়ে তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে থাকে। সে রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে, ব্যাগটা শক্ত করে বুকে চেপে ধরে। ক্ষমা করে দিও আদিল ভাই। উম, নিজের অজান্তে ফিসফিস করে বলে ওঠে। তার গলা ধরে এসে তার চোখের সামনে ভেসে ওঠে আদিলের ভাঙা মুখটা আর কাঁপা কণ্ঠ। সাইমা ঠোঁট কামড়ে ধরে কান্না চাপার চেষ্টা করে। আমি চাইনি। চোখ বন্ধ করে বলে, আমি চাইনি কাউকে এত কষ্ট দিতে, কিন্তু চোখের পানি আর থামে না। সে জানে আজ সে শুধু আদিলকে না, নিজেকে ভেঙে দিয়ে এসেছে। কিছুক্ষণ পর মুখ মুছে নিজেকে শক্ত করে সে আবার হাঁটা শুরু করে। সবাই মিলে ডিনার শেষে যে যার রুমে চলে যায়। নূর অনেক আগে খেয়ে নিজের রুমে এসে পড়ছে। ইমরান ধীরে ধীরে নূরের রুমে ঢুকে তার চোখ চলে যায় বিছানার দিকে। বিছানা এমনিতে খুব একটা বড় না, তার উপর মাঝখানে একটা মোটা কোলবালিশ। স্পষ্ট বোঝা যাচ্ছে সীমান্ত টানা আছে। নূর বিছানায় একপাশে বসে ফোনে কিছু দেখছিল। ইমরানকে দেখে স্বাভাবিক বলে বলে, আপনি এসে পড়েছেন, নিন ওই দিকটা আপনার, শুয়ে পড়ুন। ইমরান দরজা বন্ধ করে লক করে ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার দিকে তাকিয়ে ভুরু কুচকে বলে, এভাবে বর্ডার দিয়ে রেখেছো কেন? নূর ফোন নামিয়ে একদম সিরিয়াস মুখে বলে, দেখুন এটা আমার রুম, তাই আমি যা বলবো সেটাই হবে। ওইদিকে ওটাই গিয়ে শুয়ে পড়ুন। ইমরান হঠাৎ নূরের দিকে ঝুঁকে পড়ে একটা নিচু করে দুষ্টু হাসি নিয়ে বলে, রিয়েলি? আমি চাইলে কিন্তু 10 মিনিটের মধ্যে তোমাকে আমার রুমে নিয়ে যেতে পারি, প্রমিস। ডজনখানেক বাচ্চা নিয়ে বের হবো না। নূর হেসে ওঠে। ইমরান গলা জড়িয়ে ধরে মজা করে বলে, আগে আপনারকে চান্স দিব, তারপর না বাচ্চা হবে? এই কথা শুনে ইমরান এক সেকেন্ডও দেরি করে না, হঠাৎ করে নূরকে ঠেলে বিছানায় ফেলে দেয়। চান্স দিতে হয় না হুট করে। এই ইমরান চান্স নিয়ে ডান্স দিতে জানে। নূর চমকে ওঠে, আরে আরে কী করছেন? ইমরান ধীরে ধীরে নূরের দিকে এগিয়ে বলে, হঠাৎ ইমরানের ফোনটা বেজে ওঠে। ইমরান বিরক্ত হয়ে দাঁত চেপে ধরে। ফোনটা তুলে কানে দিতে উপাস থেকে দাঁতের কণ্ঠ, ইমরান তাড়াতাড়ি বাড়ি আয় বাবা, সাইমাকে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে ইমরানের মুখের হাসি মুহূর্তে উধাও হয়ে যায়। নুরও চুপ হয়ে যায়। ঘরের ভিতরে হালকা হাসি মজা এক মুহূর্তে ভারী হয়ে যায়। কিন্তু একটা যে ঠিক নেই দুজনে বুঝে যায়। দাদানের কথা শেষ হতে ইমরান ফোনটা নামিয়ে নূরের দিকে তাকায়। নূরের বুকটা ধক করে ওঠে। গলা কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে, নূর, সাইমাকে পাওয়া যাচ্ছে না? ইমরান এক মুহূর্ত দেরি করে না, হ্যাঁ ফোন বন্ধ, বাড়িতে কেউ কিছু জানে না। নূর বিছানা থেকে লাফ দিয়ে বলে, তাহলে দেরি কেন?
চলুন। ইমরান দ্রুত দরজা খুলে বেরিয়ে এসে নূর পিছন পিছন আসে। মাথার ভেতরে অজানা আশঙ্কা ঘুরপাক খায়। সারা নওশাদ মহলে তখন অস্থির। আম্মু বারবার কল দিচ্ছেন, আব্বু পায়চারি করছেন, দাদাজান সবাই বসে শুধু বলছেন মেয়েটা এমন না, কোথাও তো কিছু একটা হয়েছে। ইমরান গাড়ির চাবি হাতে নিয়ে, নূর তাড়াতাড়ি গাড়িতে বসো। নূরের হাত ঠান্ডা হয়ে গেছে। সে গাড়িতে বসতে ইমরান গাড়ি স্টার্ট দেয়। রাস্তায় বেরোতে ইমরান একের পর এক নাম্বারে কল করতে যাচ্ছে। কলেজ, কোচিং, ইপসিতা। নূর, তোমার বান্ধবীকে কল দাও। নূর কাঁপা কাঁপা হাতে ফোন বের করে ইপসিতাকেও কল দেয়। হ্যালো, সাইমা কোথা, তুই কিছু জানিস? ওপাশ থেকে কিছুক্ষণ চুপ। তারপর ইপসিতা, নূর, ও আজ আদিল ভাইয়ের সাথে কফি শপে গিয়েছিল। এই কথা শুনে নূরের বুকের ভেতরটা দম আটকে আসে। তবে কি ভাইয়ের সাথে কিছু হলো? ইমরান এক ঝটকে বলে, কোন কফি শপে? নূর ঠিকানা বলতে ইমরান গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। কিছুক্ষণ পর তারা সেই কফি শপে পৌঁছায়। ইমরান গাড়ি থামতে নেমে পড়ে। নূরও নেমে। কফি শপের ভেতরে ঢুকে ইমরান চারিদিকে তাকায়। কেউ নেই। কাউন্টারে সাইমার ফটো দেখে জিজ্ঞাসা করতে ওয়েটার বলে, ম্যাডাম একা বেরিয়ে গেছিল, অনেক কাজ ছিল। এই কথা শুনে নূরের চোখ ভিজে যায়। ইমরান দাঁত চেপে বলে, সে আবার ফোন বের করে আদিলকে কল করে। কল রিং হতে একবার দুবার, হঠাৎ কল রিসিভ হয়। ইমরান, আদিল, সাইমা কোথায়? ইমরানের গলা শক্ত। ও পাশ থেকে ভাঙা কণ্ঠ, কেন, ও বাড়ি যায়নি? ফোনের ওপাশে আদিলের ভাঙা কণ্ঠ শোনার পর ইমরান হঠাৎ বিস্ফোরণিত পদে বেরিয়ে এসে বস। আমার ইমরান গর্জে ওঠে, আমার বোন কোথায়? ওপাশ থেকে আদিলের কাঁপা গলা, ইমরান বিশ্বাস কর, আমি কিছু জানি না, ও একাই চলে গেছে। এই কথায় ইমরানের মাথা আরও গরম হয়ে যায়। তুই ওর সাথে দেখা করতে কেন এসেছিলি? এভাবে একা ছেড়ে দিলি কেন? আর এক মুহূর্ত কথা না বাড়িয়ে ইমরান ফোনটা কেটে দেয়। নূর আতঙ্কিত চোখে তাকিয়ে থাকে। এখন কী করবে? ইমরান দাঁত চেপে ধরে গাড়িতে বসে গাড়ি স্টার্ট দেয়। থানায় যাচ্ছে এখনই। গাড়ি ছুটে চলে অন্ধকার রাস্তা ভেঙে। নূর চুপচাপ বসে থাকে। তার বুকের ভিতরটা কাঁপছে। কিছুক্ষণ আগে তো সব ঠিক ছিল, হঠাৎ কী হলো? কিছুক্ষণের মধ্যে তারা থানার সামনে পৌঁছায়। ইমরান গাড়ি থামিয়ে নেমে পড়ে। নূর তার পেছন পেছন। ঠিক তখনই আরেকটা গাড়ি এসে থামে। দরজা খুলে আদিল নামতে ইমরানের চোখ লাল হয়ে যায়। তুই এসেছিস? ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর গলায় বলে ইমরান। আদিল মাথা নিচু করে বলে, আমি জানি তুই আমাকে ভুল বুঝছিস, কিন্তু সাইমাকে খুঁজে পাওয়া এখন সবচেয়ে জরুরি। এই কথায় ইমরান এক পা এগিয়ে যায়। যদি আমার বোনের কিছু হয় তাহলে মনে রাখিস সব দায় তোর। সবাই থানার ভিতরে ঢুকে ডিউটি অফিসারে তাকিয়ে বলে, কী সমস্যা? ইমরান শক্ত গলায় বলে, আমার বোন নিখোঁজ, সে যার সাথে দেখা গেছে সে এই লোক। আদিল চুপ করে দাঁড়িয়ে থাকে। তার চোখে অপরাধবোধ, মুখে কোনো কথা নেই। নূর চোখ ভেজা অবস্থা বলে, প্লিজ স্যার, তাড়াতাড়ি কিছু করুন। থানার ভিতর তখন ব্যস্ততা শুরু হয়। ডিউটি অফিসার সঙ্গে সঙ্গে কম্পিউটার অন করে গম্ভীর গলায় মোবাইল নাম্বার দেন। ইমরান সঙ্গে সঙ্গে সাইমের নাম্বার দেয়। পুলিশ লোকেশন ট্র্যাক করতে শুরু করে। কয়েক সেকেন্ড তারপরে স্ক্রিনে একটা জায়গা ভেসে ওঠে। স্যার, লোকেশন দেখাচ্ছে শহরের বাইরের দিকটা, পুরনো নদীর জঙ্গলের পাশের রোড। এই কথা শুনে নূরের বুকটা কেঁপে ওঠে। ওখানে তো প্রায় কেউ যায় না। কাপা গলা বলে, এই মুহূর্তে আদিলের স্থির থাকতে পারে না। এক ঝটকায় ঘুরে থানার বাইরে দৌড় দেয়। নূর, দা ভাই। নূর চেঁচিয়ে ওঠে, কিন্তু ততক্ষণে আদিল গাড়িতে উঠে গেছে। গাড়ির দরজা বন্ধ হতে সে পুরো স্পিডে গাড়ি চালিয়ে বেরিয়ে যায়। সাইমা, আমি আসছি, নিজের সাথে নিজেই বলে সে। পেছনে থানা একজন কনস্টেবল বলে, স্যার, উনি একা চলে গেলেন। পুলিশ সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ে জিপ স্টার্ট দেয়। চলুন অফিসার বলে ইমরান আর নূর পুলিশের জিপে ওঠে। সাইরেন বাজতে শুরু করে। রাতের অন্ধকার ভেদ করে পুলিশের গাড়ি ছুটেছিল। অন্যদিকে আদিলের গাড়ি নির্জন রোডে আরও ছুটে চলছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে কাঁদতে থাকা সাইমার মুখ। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, সে ফিসফিস করে বলে। প্লিজ নিরাপদে থাকো। প্রায় অনেকক্ষণ পর নদীর ধারে এসে আদিল ব্রেক কষে গাড়ি থামতে নেমে পড়ে। সাইমা জোরে চেঁচিয়ে ওঠে। শব্দটা রাতের নিস্তব্ধতা ভেঙে দেয়। কয়েক সেকেন্ড পর নদীর দিক থেকে একটা দুর্বল কণ্ঠ ভেসে আসে। আদিল। আদিল দৌড়ে সেদিকে ছুটে যায়। ঠিক তখনই দূরে পুলিশের জিপের সাইরেন শোনা যায়। সাইমা জিপ থেকে নেমেই বলে, সাইমা, রাতের অন্ধকারে সবাই একই জায়গায় ছুটে আসে। পুলিশ সাইরেনের শব্দটা যতটা কাছে আসতে জঙ্গলের ভিতর অস্থিরতা শুরু হয়। চোপের আড়ালে কয়েকজন মানুষ ভয় পেয়ে ছুটে পালায় উল্টো দিকের অন্ধকারে। তাড়াহুড়ো, বিশৃঙ্খলা, সব কিছু স্পষ্ট। ওরা সাইমাকে এখানে এনেছিল। পুলিশ ওদের পিছু যায়, কিন্তু আদিল দাঁড়ায় না। তার চোখে পড়ে নদীর ধারে এক কোণে, যেখানে মাটিতে পড়ে আছে সাইমা পড়ে আছে। দেখে আদিলের বুকটা কেঁপে ওঠে। পা দুটো যেন আর তাকে ধরে রাখতে পারে না। সাইমা নামটা বেরোতে গলা ভেঙে আসে। সে দৌড়ে যায়, হাঁটু গেড়ে বসে পড়ে তার পাশে। সাইমার শরীর কাঁপছে। মাটিতে পড়ে আছে সাইমা, ভীষণ দুর্বল। শরীর কাঁপছে, মুখ ফ্যাকাশে, চারিদিকে আঁচড় আর আঘাতের চিহ্ন, মাথায় চোট লেগেছে। এই দৃশ্য দেখে আদিলের বুকের ভেতর ভেঙে চুরমার হয়। তার ভেতরে সব কিছু এলোমেলো করে দেয়। সে এক মুহূর্ত দেরি না করে নিজের শার্ট খুলে সাইমাকে জড়িয়ে ধরে। যেন এই পৃথিবীতে এখন একটাই কাজ, ওকে
ঢেকে রাখা, ওকে বাঁচিয়ে রাখা। সে সাইমাকে নিজের বুকে টেনে নেয়, কাঁপা কণ্ঠে বলে, আমি আসি, আমি চলে এসেছি, আমি এখনই আছি। ধীরে ধীরে সাইমাকে নিজের কোলে তুলে নেয়। ঠিক তখনই পিছন থেকে ইমরানের গলা ভেসেছে সাইমা। ইমরান ছুটে আসে, পিছনে নূর আসে, চোখ ভরা আতঙ্ক। কিন্তু এই দৃশ্য দেখে ইমরান থমকে যায়। আদিলের চোখের দিকে তাকিয়ে সে কিছু বলতে পারে না। ওই চোখে হারানোর ভয়, আতঙ্ক, প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয়। শুধু একটা কথা বলে যাচ্ছে আদিল, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই না। পুলিশ এগিয়ে এসে অ্যাম্বুলেন্সের কথা বলে আদিল সাইমাকে কোলে নিয়ে এগিয়ে যায়। হাসপাতালের করিডোরে আলোয় ভরা, কিন্তু আদিলের চোখের সামনে সবকিছু ঝাপসা। অ্যাম্বুলেন্স থেকে নামার পর সে সাইমাকে কোলে করে ভেতরে ঢুকছিল। নার্সার বারবার বলছে, স্যার প্লিজ ওনাকে ছাড়ুন, আপনি ভেতরে যেতে পারবেন না। কিন্তু আদিল যেন কোনো কথাই শুনছিল। সে বারবার বলছে, সাইমা, এই সাইমা, চোখ খোলো, এই কথা বলছো না কেন? দেখো আমি আছি, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। এই চোখ খুলো সাইমা, এই আদিল তোমাকে ছাড়া বড্ড একা। এই নূর, ইমরান, ওকে একবার আমার সাথে কথা বলতে বল প্লিজ। শেষমেশ ডাক্তার এসে বলে, ইফ ইউ ওয়ান্ট টু সেভ হার, লেটস আস ডু আওয়ার জব। কথাটা যেন আদিলকে ভেঙে যায়। ও ধীরে সাইমাকে স্ট্রেচারে শুয়ে দেয়। ওর হাত ছাড়ার মুহূর্তে আদিলের বুকের ভেতর কিছু একটা ছিঁড়ে যায়। সে সেখানে বসে পড়ে মেঝেতে, কোনো ভাবনা নেই, শুধু দুই হাত দিয়ে মাথা চেপে ধরে ফিস ফিস করে বলতে থাকে, সাইমা প্লিজ আমাকে ছেড়ে যেও না। ইমরান দূরে দাঁড়িয়ে সব দেখে। তার মনে হয় এতটা ভালো তার বোনকে কেউ বাঁচতে পারে না। নূর সমানে কেঁদে চলছে। ইমরান তাকে সান্ত্বনা দিতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তার বেরোয়। সবাই একসাথে বলে ওঠে, ডাক্তার, পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, বাট মেন্টালি শি ইজ ভেরি ট্রমাটাইজ। সাইমাকে কেবিনে নেওয়া হয়, চোখ বন্ধ, মুখ ফ্যাকাশে। আদিল চুপচাপ তার পাশেই বসে পড়ে, এক হাত দিয়ে আলতো করে সাইমার হাতটা ধরে। হাসপাতালের করিডোরটা হঠাৎ করে ভরে ওঠে মানুষের ভিড়ে। দূর থেকে দাদাজান কাঁপা কণ্ঠ শোনা যাচ্ছে, আমার নাতনি কোথায়, আমার সাইমা। ইমরান তৎক্ষণাৎ এগিয়ে এসে আব্বু আম্মু পিছনে চোখে মুখে আতঙ্ক আর দুশ্চিন্তার ছাপ। আদিল তখনও কেবিনের বাইরে বেরিয়েছে। দাদাজান ইমরানের সামনে এসে বসেছে। আমাদের মেয়েটা কেমন আছে? ইমরান মাথা নিচু করে বলে, এখন বিপদমুক্ত, কিন্তু ও খুব ভেঙে পড়েছে। আম্মু চোখ মুছতে মুছতে, কে করলো এসব? আমার মেয়েকে কে এমন অবস্থা করলো? ঠিক তখনই দুজন পুলিশ অফিসার করিডোরে ঢোকে। ইমরানের সামনে এগিয়ে গিয়ে বলে, কারা এমন করছে জানতে পারলেন? পুলিশ অফিসার শান্ত গলা বলে, কফি শপের আশেপাশে সিসি ফুটেজ চেক করা হয়েছে, কয়েকজন ছেলে জোর করে সাইমাকে গাড়িতে তুলছিল। ইমরানের আম্মু আর দাঁড়াতে পারে না, ইমরানের আব্বুকে ধরে ফেলে। ইনুর, ওদের মুখ দেখা গেছে, নাম জানা গেছে? পুলিশ একটু থেমে বলে, এখন সমস্যা পুরো মুখ স্পষ্ট না। এই কথা শুনে আদিলের চোখে আগুন জ্বলে ওঠে। আদিল, তাহলে ওরা এখনও বাইরে ঘুরছে? হ্যাঁ, আর তাই সাইমার পুরো জবানবন্দি না পাওয়া পর্যন্ত আমরা কারো নাম প্রকাশ করতে পারছি না। ইমরান খুব চেপে বলে, কিন্তু ও তো এখন শখে আছে অফিসার, আমরা জানি, তাই ধীরে ধীরে এগোতে হবে। হঠাৎ কেবিনের ভেতর থেকে একটা শব্দ আসে। সবাই একসাথে তাকায়। নার্স এসে ফিসফিস করে বলে, রোগীর জ্ঞান ফিরেছে, উনি পাগলামি করছেন। আদিলের এক সেকেন্ডও দেরি করে না, সে দৌড়ে গিয়ে দরজা খুলে সাইমা বিছানায় শুয়ে, চোখ ভয়ে জমে আছে। আদিলকে দেখতেই তার ঠোঁট কাঁপে। ওরা ওরা আবার আসবে না তো? এই একটা প্রশ্ন আদিলের বুক ছিঁড়ে যায়। তার মনে হয় সে ব্যর্থ, সে পারেনি সাইমাকে রক্ষা করতে। হাসপাতালে কেবিনের ভেতর হঠাৎ করে অশান্ত হয়ে যায়। সাইমা দু হাতে নিজের মাথা চেপে ধরে বসে আছে, চোখ দুটো বিস্ফোরিত, শ্বাস এলোমেলো। ওরা আসছে, ওরা আসছে আমার কাছে, আমি বাঁচবো না, ওরা আমাকে মেরে ফেলবে। এই কথা বলতে বলতে সাইমা প্রায় চিৎকার করে ওঠে। তার আম্মু দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, না মা, কেউ আসবে না, আমরা আছি। আব্বু সাইমার হাত শক্ত করে ধরে রাখেন, যেন সে নিজেকে আঘাত না করে। তাকিয়ে দেখ মা, এটা হাসপাতাল, তুই নিরাপদ। নুরে এক পাশ থেকে কাপা বলবে, সাইমা আমরা আছি, প্লিজ তুই শান্ত হ, ওরা আর ফিরবে না। কিন্তু সাইমা যেন কিছুই শুনতে পাচ্ছে না। ওরা কালো গাড়ি ছিল, চারজন, চারজন খুব ভয়ঙ্কর, আমার গলা চেপে ধরছিল। ঠিক তখনই দরজায় হালকা নক হয়। একজন পুলিশ অফিসার ভেতরে ঢোকেন, গলার স্বর শান্ত, চোখে সহানুভূতি। সাইমা, আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আমরা চাই তুমি পুরো ঘটনাটা বলো, তাহলে আমরা ওদের ধরতে পারবো। সাইমা আম্মুর আঁচল শক্ত করে কিছুক্ষণ চুপ থেকে তারপর ভাঙা কণ্ঠে বলা শুরু করে, আমি কফি শপ থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা গাড়ি এসে আমার সামনে দাঁড়ায়। আমার হাত কাঁপছিল। গাড়িতে চারজন ছেলে ছিল। ওরা আমাকে গাড়িতে উঠতে বলল। আমি বলি, চলে যান, না হলে আমি পুলিশ ডাকবো। সাইমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। তখনই ওরা আমাকে টেনে ধরে। লোকজন কিছু বুঝে ওঠার আগে আমাকে তুলে নেয়। নূর কান্না চেপে রাখার চেষ্টা করে। ওরা আমাকে নদীর ধারে, জঙ্গলের ধারে নিয়ে যায়। চারপাশ অন্ধকার, আমি শুধু চিৎকার করছিলাম। সাইমা হঠাৎ থেমে যায়, শ্বাস নিতে কষ্ট হয়। আব্বু তার পিঠে হাত বুলিয়ে দেয়, ধীরে বল মা, ধীরে বল। ওরা ওরা আমার সাথে জোর করতে চেয়েছিল, আমি শুধু আল্লাহকে ডাকছিলাম। তখন তখন দূরে পুলিশের সাইরেন ছিল। ওরা ভয় পেয়ে যায়, আমাকে ওখানে ফেলে রেখে পালিয়ে যায়। কথাটা শেষে সাইমা আম্মুর বুকে মুখ লুকিয়ে ভেঙে পড়ে। কেবিনে নিস্তব্ধতা। পুলিশ অফিসার গভীরভাবে মাথা নাড়েন, ধন্যবাদ সাইমা, তুমি অনেক সাহস দেখেছো।
আমরা কথা দিচ্ছি একজনের রেহাই পাবে না। দরজার বাইরে দাঁড়িয়ে ইমরান আর আদিল দুজনের চোখে একরকম আগুন জ্বলছে। পুলিশ অফিসার কেবিন থেকে বেরোতে আদিল হঠাৎ এগিয়ে আসে। চোখ দুটো অস্থির, কণ্ঠ নিচু কিন্তু তীক্ষ্ণ। স্যার, একটা কথা বলবো? পুলিশ অফিসার থেমে ঘুরে থাকেন। বলুন। আদিল একটু কাছে এসে সিসিটিভি ফুটেজ আমি একবার দেখতে চাই। পুলিশ অফিসার কিছুক্ষণ আদিলের চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, ঠিক আছে। ফোনে ভিডিও অন করতে দুজনের চোখ আটকে যায়। কফি শপের সামনে একটা কালো রঙের গাড়ি এসে দাঁড়ায়। তারপর স্পষ্ট দেখা যাচ্ছে 4জন ছেলে। এক মুহূর্তে কথা, তারপর হঠাৎ তান্নাতে সাইমাকে জোর করে গাড়িতে তোলা আছে। আদিলের চোখ আটকে যায়, ইমরানের হাত মুঠ হয়ে যায়। পুলিশ অফিসার ফুটেজ বন্ধ করে বলে, আমরা তদন্ত শুরু করব, খুব শিগগিরই ধরা পড়ে। এই বলে বেরিয়ে যান। আদিল ধীরে ধীরে ইমরানের দিকে ঝুঁকে ঘুরে দাঁড়ায়। ইমরান, ওরা এখানেই আছে। ইমরান ভুরু কুচকে তাকায়, কি বলছিস? আদিলের গলা চাপা উত্তেজনা, আমি নিশ্চিত ওরা এত সহজে এলাকা ছাড়েনি, এখন আশেপাশে আছে। ইমরান 1 সেকেন্ড দেরি করে না, চল। দুজনে হাসপাতাল থেকে বেরিয়ে অন্ধকারের রাস্তায় গাড়ি নিয়ে বেরোয়। সেই রাস্তা ধরে জঙ্গলের পাশ দিয়ে বেরিয়ে আদিল গাড়ি থামিয়ে দেয়। ওই দেখ, রাস্তা একটু দূরে একটা গাড়ি দাঁড়িয়েছে, কালো রঙের, হেডলাইট বন্ধ। ইমরান চোখ সরু হয়ে আসে। এটাই। দুজন গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এগোয়। চারপাশে 4জন ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে, ঠিক সেই 4জন, একই রঙের জামা। আদিলের বুকের ভেতর আগুন জ্বলে ওঠে, তার নিঃশ্বাস ভারী হয়ে। ইমরান, আজ যদি ওরা পালায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। গাড়িতে বসে পাশেই 4জন আছে, সিগারেট টানছে, হাসাহাসি করছে, যেন কিছুই হয়নি। এই হাসিটা আদিলকে পাগল করে দেয়। হঠাৎ ঠাস পেছন থেকে আদিল সোজা একটা ঘাড়ে ঘুষি মারে। ছেলেটা কিছু বোঝার আগে মাটিতে লুটে পড়ে। বাকিরা ঘুরতে ইমরান ঝাঁপিয়ে পড়ে, একজনের কলার ধরে সোজা গাড়ির বডিতে আছাড় দেয়। ওকে ধরছিলি কোন হাত দিয়ে? এই হাত। আর একটা ঘুষি বসায়। আরেকজন ছুরি বের করে আদিলের দেরি করে না, লাথি মেরে ছুরিটা উড়িয়ে দেয়। তারপর দুজনে দিয়ে গলা চেপে ধরে, আজ তোরা মরবি। চতুর্থজন পালাতে যায়। ইমরান চুলের মুঠি ধরে দৌড়ে চুলের মুঠি ধরে টেনে আনে, কোথায় পালাবি? ঠাস ঠাস দুজনে মিলে একটার পর একটা মার পড়তে থাকে। কেউ চিৎকার, কেউ হাত জোর করে, দাদা ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। আদিলের চোখ লাল। ভুল? ভুল তখন হয় যখন ক্ষমা করার জায়গা থেকে। সে একজনকে গাড়ির বনেটে ফেলে মুখের উপর ঝুঁকে বলে, মনে রাখবে এই কেলানিটা। ইমরান শেষ একজনকে ধরে মাটিতে ফেলে হাঁটু চেপে ধরে। কিছুক্ষণ পর 4জনে মাটিতে পড়ে, কেউ নড়ছে না, আত্মরা অবস্থায়। ইমরান গাড়িটিকে খুলে বলে, আদিল এক এক করে গাড়িতে তোল। গাড়ি ছুটে চলছে থানার দিকে। থানার সামনে ব্রেক কষে দুজন মিলে এক এক করে ওদের নামে। পুলিশ অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। ইমরান শান্ত গলায় বলে, কফি শপের সিসিটিভিতেও যাদের দেখা গেছে তারা এরে। নদীর ধারে জঙ্গলে যা হয়েছে সব স্বীকার করবে, না করলে বলবেন আরেকবার কেলিয়ে যাব, পিছনে আছলা বাস ভরে দিব। এই 7 দিন সময়টা ধীরে ধীরে চলছে, কিন্তু তার ভেতরে অদেখা পরিবর্তন জমেছে। সাইমা এখন আগের থেকে অনেকটা সুস্থ, শরীরের ক্ষতগুলো শুকাচ্ছে, আর মনটা ধীরে ধীরে আলোয় ফিরছে। ইপসিতা আর নূর প্রতিদিন 2বার করে বাড়ি এসে সাইমা পাশে বসে গল্প করে, কখনো স্কুলে হাসির কথা তুলে, কখনো চুপচাপ বসে থাকে, যাতে সাইমার একা না লাগে। ওদের চেষ্টা একটাই, সাইমা যেন আগের মতো হতে পারে। সব ভয়ের দুঃস্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যায়। সাইমা হাসে, মুখে হাসি থাকলেও চোখের ভেতরে এখনো ক্লান্তি লুকিয়ে থাকে। সব ভুলে যাওয়া, কিন্তু ভালোবাসা থাকলে কিছু কষ্ট সহনীয় হয়ে ওঠে। এই 1 সপ্তাহ অনেকটা নীরব পরিবর্তন হয়েছে। নূর ইচ্ছা করে ইমরানকে এড়িয়ে চলছে, না রাগ না অভিনয়, শুধু অদৃশ্য দূরত্ব। ইমরান সব বুঝতে পারছে। সে প্রশ্ন করে না, জোর করে কথা বলতে চায় না। নূরের স্বাধীনতা সে কেড়ে নিতে চায় না, তবু রাতে একা হলে তার বুকের ভিতর অস্বস্তি জমে। নূরের নীরবতা তাকে কষ্ট দেয়, কিন্তু সে চুপ থাকে। আর ইপসিতা এক অদ্ভুত খেলায় আটকে গেছে। প্রতি নির্দিষ্ট সময়ে নিজের কাজিন সেজে ইরফানকে ফোন করে। কখনো যদি ইপসিতা ফোন না করে, ইরফান নিজেই কল দেয়। আজ ফোন করেনি কেন? মনটা খারাপ। এই প্রশ্নগুলি ইপসিতার বুকের ভিতর অদ্ভুত এক ভয় তৈরি করে। মিথ্যের উপর দাঁড়ানো সম্পর্ক একদিন সত্য জানবে, সে জানে। ক্যাম্পাসে আজ বেশ ফাঁকা। 4জন, সাইমা, নূর, ইরফান আর ইপসিতা ঘাসের উপর গোল হয়ে বসে আছে। ক্লাস অফ, মাথার কোনো টেনশন নেই, হালকা রোদ, ঠান্ডা বাতাস আর বন্ধুদের হাসি, সব মিলিয়ে সময়টা আরামদায়ক। ইরফান হাতে একটা খালি পানির বোতল নিয়ে বলে, আয় ট্রু দ্য ডেয়ার খেলে। কেউ কিছু বলার আগে সে বোতলটা ঘুরিয়ে দেয়। বোতল ধীরে ধীরে থামে, ঠিক গিয়ে থামে নূরের দিকে। সাইমা সঙ্গে সঙ্গে হাততালি দিয়ে বলে, বল ট্রুথ না ডেয়ার। নূর একটু ভেবে ঠোঁট বাকি বলে, ডেয়ার। এই কথা শোনা মতো ইরফান লাফ দিয়ে বলে, আমি দেবো ডেয়ার। নূর বিরক্ত হয়ে বলে, তো দে তো, এভাবে বানানোর মতো লাফাচ্ছিস কেন? ইমের মুচকে সে বলে, সহজ ডেয়ার, তুই গোলাম নিয়ে যে কোনো একটা ছেলেকে প্রপোজ করবি। এই কথা শুনে সাইমা আঁতকে ওঠে, কী সব বলছিস? ভাইয়া জানলে কী হবে বুঝতে পারছিস? ইমরানের কথা মাথায় আসতে নূরের গা জ্বলে ওঠে। ওই লোকটা আজকাল এমনিতে তার খবর রাখে না, তাহলে সে কেন তার কথা ভাববে? পর মুহূর্তে নূর ঠোঁট উঁচিয়ে বলে, আমি পারবো।
গোলাপ কোথায়? ইরফান চোখ চকচক করে, 5 মিনিটে মেইন গেটের পাশে দোকান আছে, এই বলে সে দৌড়ে চলে যায়। ইপসিতা নূরের দিকে তাকে ফিসফিস করে বলে, ভাই ভেবে করছিস সত্যি যদি স্যার দেখে ফেলেন? সাইমা হালকা হেসে বলে, ওর কপালে দুঃখ আছে। নূর নাক কুচকে, ছাড় তো। এই নূর কারো কথা শোনে না। কিছুক্ষণের মধ্যে ইরফান হাঁপাতে হাঁপাতে ফিরে আসে, হাতে একটা লাল গোলাপ। নে রেডি হ। নূর গোলাপটা হাতে নিয়ে দাঁড়িয়ে বলে, বল কাকে? ইরফান আঙুল তুলে বলে, ওই দেখ পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে, হোয়াইট শার্ট। নূর ধীরে ধীরে ঘুরে তাকায়, একটা ছেলে পেছনে দাঁড়িয়ে আছে, হোয়াইট শার্ট, লম্বা গরম। নূর গভীর নিঃশ্বাস নিয়ে গোলাপটা হাতে শক্ত করে ধরে ধীরে ধীরে এগিয়ে যায়। পেছনে তিনজন নিষ্কার রাশকে তাকিয়ে থেকে নূর ধীরে ধীরে এগিয়ে যায়। হোয়াইট শার্ট পরা ছেলেটা পিছনে ফিরেছিল, হাতে ফোনে কারোর সাথে কথা বলছিল। নূর তার সামনে তাকাতে ছেলেটা কথা থামিয়ে তাকে, ইয়েস। নূর বুক ধকপক করে, তবুও সাহস করে সামনে বাড়িয়ে দেয় গোলাপটা। এটা আপনার জন্য। ছেলেটা একটু অবাক হয়, তারপর হালকা হেসে গোলাপটা নেয়। আমার জন্য? কেন? নূর শুকনো ঢেক গেলে, না এমনি, মানে আমি আপনাকে পছন্দ করি। এক মুহূর্তে নিস্তব্ধতা। পেছনে বসা সাইমা, ইরফান আর ইপসিতা নিঃশ্বাস আটকে তাকিয়েছে। ছেলেটা নূরের দিকে ভালো করে তাকায়, তার চোখে মুখে কোনো হাসাহাসি নেই, কোনো ঠাট্টা নেই। সত্যি? নূর মাথা নেয়, হ্যাঁ। একটু থেমে ছেলেটা বলে, তাহলে আমিও বলি, আমার প্রথম দিন তোমাকে ভালো লেগেছিল। কথাটা শোনার মতো, হোয়াট? ইরফান প্রায় লাফ দিয়ে ওঠে, ইপসিতে মুখে চাপা দেয়। এটা কি সত্যি? সাইমা অবাক হয়ে তাকিয়ে থাকে, এসে বুঝে গেছে এটা আর ডেয়ার নেই। ছেলেটা নূরের দিকে গোলাপটা আবার বাড়িয়ে দেয়। সেই দিন টিচার্স রুমের সামনে দেখা হয়েছিল, মনে আছে? দূরে দাঁড়িয়ে থেকে ইমরানের আর সহ্য হয় না। নূরের হাসি, ওই ছেলেটার হাতে গোলাপ, চারপাশে উল্লাস, সব একসাথে মাথায় বিস্ফোরণ ঘটে। এতক্ষণ সে সব দেখেছিল, কিন্তু এবার ধৈর্য ভেঙে যায়। ইমরান হঠাৎ সামনে এগিয়ে আসে, তার হাঁটার শব্দে চারপাশে কয়েকজন ঘুরে থাকে। সে সোজা নূরের সামনে এসে দাঁড়ায়, তার চোখ লাল, চোয়াল শক্ত, হাত মুঠো। এক মুহূর্তের জন্য সবাই জমে যায়। ইমরান নিচে তাকিয়েছিল, ওই ছেলেটার হাতে থাকা গোলাপটা দেখে পর মুহূর্তে সে ঝুঁকে গোলাপটা কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তারপর নিজের পা দিয়ে গোলাপটা পিষে দেয়। চারপাশে একটা চাপা শব্দ, কেউ কিছু বুঝে ওঠার আগে ইমরান ঘুষি সোজা ছেলেটার মুখে লেগে, ছেলেটা পিছিয়ে যায়, প্রায় পড়ে যাচ্ছিল। ইমরান গর্জে উঠল, ও আমার ওয়াইফ। দ্বিতীয়বার ওর দিকে তাকানোর সাহস করবে না, নয়তো কাফন ছাড়া দাফন করে দেবো। ক্যাম্পাসে হঠাৎ ইমরানের চিৎকারে সবাই স্তম্ভিত। সাইমা ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়, ইরফান হতভম্ব, ইপসিতার মুখ ফ্যাকাশে হয়ে যায়। নূর কিছু বুঝে ওঠার আগে ইমরান তার হাত ধরে জোরে টান দেয়, চলো। নূর কাঁপা গেল বলে, আপনি পাগল হয়ে গেছেন। ইমরান শোনে না, নূরকে টানতে টানতে নিজের কেবিনের দিকে নিয়ে যেতে থেকে, ছাড়ুন, সবাই দেখছে। নূরের কথা তার কানে ঢুকে না। ইমরান দাঁত চেপে বলে, দেখলে দেখুক। নূরকে কেবিনের ভিতরে ঢুকিয়ে ইমরান দরজাটা বাইরে থেকে লক করে কোথায় যেন চলে যায়। বাইরে সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে। নূরের বুক ধুক ধুক করছে, হাত কাঁপছে। নূর দাঁড়িয়ে শিওর হয়ে মাথার ভিতরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এখান থেকে পালাবো কী করে? মিনিট পাঁচেকের মধ্যে দরজা খুলে যায়। ইমরান ফিরে আসে, হাতে একটা বড় প্যাকেট। প্যাকেটটা টেবিলের উপর রেখে চেয়ারে বসে পড়ে বড় বড় শ্বাস নেয়, নিজেকে শান্ত করার চেষ্টা করে। তারপর ধীরে ধীরে নূরের দিকে তাকিয়ে বলে, কাম ফাস্ট। নূর বুঝতে পারে না কী করবে, ভয়ে ভয়ে এগিয়ে আসে তার দিকে। আর তখনই ইমরান হঠাৎ নূরের হাত টেনে নিজের কোলে বসিয়ে নেয়, এক হাত দিয়ে নূরের কোমর চেপে ধরে। ইমরান ঠান্ডা গলা বলে, গোলাপ দেওয়ার খুব শখ না? ওয়েট। সে প্যাকেট উল্টিয়ে টেবিলের উপর রাখে, প্রায় 40টা গোলাপ ছড়িয়ে দেয়, প্রতিটা গোলাপের কাঁটা ধারালো কাঁটায় ভর্তি। ইমরান একটা গোলাপ হাতে তুলে নেয়, নূরের হাত ধরে টেনে তার তালুতে গোলাপটা গুঁজে দেয়। নূর কাঁপা গলা বলে, কী করছেন দেখুন, আমি তো শুধু গেম খেলছিলাম। ইমরান শোনে না, সে জোরে নূরের হাত চেপে ধরে। নূর চিৎকার করে, লাগছে, ছাড়ুন। কাঁটা ফেটে নূরের হাতের তালু থেকে রক্ত বেরিয়ে এসে চোখ বেয়ে পানি গড়ে। ইমরান ঠোঁট বাঁকে হাসে, গোলাপ ছড়ে না, রক্ত নূরের হাত বেয়ে। ইমরান আবারও দুটো গোলাপ তোলে, নূরের হাতে দিয়ে আরও শক্ত করে চেপে ধরে। নূর চিৎকার দিয়ে ইমরানের বুকে মুখ গুজিয়ে বলে, ইমরান ঠান্ডা স্বরে বলে, আমি কে? নূর কাঁপতে কাঁপতে বলে, ইমরান নওশাদ। ইমরান চোখ নামিয়ে ফিসফিস করলে, তোমার কে হয় আমি? নূর দিশেহারা হয়ে বলে, জানি না। ইমরান আরেকটা গোলাপ চেপে ধরে। নূর কান্নায় ভেঙে পড়ে চিৎকার করলে, সরি সরি, আপনি আমার হাজবেন্ড। নূরের হাজবেন্ড কথা শুনে ইমরান আর কিছু বলে না। হঠাৎ সে নূরের মুখের কাছে ঝুঁকে আসে। নূর কিছু বলার আগে ইমরান তার চেপে ধরে, নরম না, দখল নেওয়ার মতো, অনেকক্ষণ ধরে। নূরের শরীর শক্ত হয়ে যায়, চোখ বন্ধ, ভয়ে আর অসহায়তা নিঃশ্বাস আটকে আছে। অবশেষে ইমরান নিজেই সরে আসে, তারপর দ্রুত টেবিল থেকে ফার্স্ট এড বক্স বের করে নূরের হাতে ধীরে ধীরে টেনে দেয় নিজের দিকে। রক্ত ভেজা তালুর দিকে তাকিয়ে তার ভুরু কুঁচকে আসে। ধীরে ধীরে একটার পর একটা নূরের হাত থেকে কাঁটাগুলো বের করে খুব সাবধানে। নূর ব্যথায় কেঁপে ওঠে। ইমরান আরও ধীরে ধীরে করে সে
খুব সাবধানে হাতটা পরিষ্কার করে তারপর সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে দেয়। নূর অবাক হয়ে তাকিয়ে থাকে। এই লোক একটু আগে কত কষ্ট দিল আর এখন যত্ন করছে। ইমরান মাথা নিচু করে বলে, সরি, শব্দটা নিচু কিন্তু ভাঙ্গা। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে, আমি রেগে গেলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। হুট করে নূরের চোখে পানি জমে থাকে, কিন্তু এবার সেটা শুধু ভয় না, ভীষণ বিভ্রান্তি। ইমরান নূরের কপালে আলতো করে ঠোঁট ছোঁয়, কিন্তু তোমায় সত্যি কষ্ট দিতে চায়নি। নূর বুঝে যায় মানুষটা ভয়ঙ্কর, কিন্তু একই সঙ্গে ভয়ঙ্করভাবে আসক্ত। ইমরান ঠান্ডা গলায় বলে, আজ থেকে তুমি আমার সাথে থাকবে। নূর আঁতকে ওঠে, কেন? আমি আমার বাড়িতে থাকবো, পড়াশোনা আছে, আপনার সাথে যাব না। ইমরানের চোয়াল শক্ত হয়ে যায়, দাঁত চিবোতে চিবোতে বলে, তুমি যাবে না, তোমার ঘাড় যাবে, বেয়াদব মেয়ে। নূরের চোখ জ্বলে ওঠে, তাহলে আমার ঘাড়কেই নিয়ে যান, বেয়াদব পুরুষ। নূর ইমরান বাঁকা হাসে নূরকে আরও কাছে টেনে নেয়, কানের কাছে মুখ নিয়ে এনে ফিসফিস বলে, ঘাড় দিয়ে কী হবে? তার চোখের ইশারায় নামতে থাকে। নূর বুঝে যায় ইশারাটা মানে। লজ্জায় নূরের মুখ লাল হয়ে যায়। সে ছটপট করতে বলে, ছাড়ুন, আমি বাড়ি যাব। ইমরান গলা শক্ত হয়ে আসে, চুপ, আমার সাথে আমার বাড়িতে যাবে, নইলে। নূর ফিসফিস করে, নাহলে কি? ইমরান চেয়ারের দিকে একবার তাকায়, তার ঠোঁটে হাসি। ইমরান এখানেই কমফোর্টেবল, আরও খুব শখ না? এই খবর জেনে সে ইমরানকে নিজেই নূরকে কয়েকদিন থাকার জন্য নিয়ে এসেছে। ইমরান সবার সামনে জানায় সে নাকি নূরকে পড়াতে এসেছে, পরীক্ষার জন্য গাইড করবে। যদিও মন থেকে এই বিষয়টা কেউ পুরোপুরি বিশ্বাস করতে পারেনি। রাতে সবাই খাওয়া দাওয়া সেরে যে যার ঘুরে যায়। শেষে বাকি থেকে শুধু নূর আর ইমরানের আম্মু নয়না, নওশাদ। নূর ভয়ে ইমরানের রুমে যায় না। কে জানে এই লোকটা আবার কি করবে, এই আশঙ্কায় তার পা দুটো যেন এগোতেই যায় না। নয়না নওশাদ প্লেটগুলো গুছিয়ে রাখতে থাকলে নূরের অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। নূর, কী হয়েছে? এভাবে পায়চারি করছে কেন? রুমে গিয়ে শুয়ে পড়ে। নূর একটু ঘাবড়ে যায়, মনে মনে বলে, এখন আমি কি বলবো ওনার ছেলে? ভয়ে আমি ঘরে যাচ্ছি না। নয়না আবার জিজ্ঞাসা করে, কী হলো, কী ভাবছো? নূর তাড়াতাড়ি বলে, না মানে ওই খাওয়ারের পর একটু হাঁটছিলাম আর কি। নয়না হেসে বলে, আর হাঁটা লাগবে না, যাও ঘরে যাও, অনেক রাত হয়েছে। নূর কিছু বলে না, শুধু মাথা নেড়ে ধীরে ধীরে সিঁড়ি দেখে এগিয়ে যায়। প্রতিটা ধাপ পা রাখার সাথে সাথে বুকের ভেতরটা আরও ভারী হয়ে ওঠে। উপরের করিডোরে অদ্ভুত এক নিঃশব্দ। সব দেওয়ালগুলো ফিসফিস করে বলছে, নূর সাবধান, ওই রুমে যাস না। ঘরের দরজার সামনে এসে নূর থেমে যায়, হাতটা দরজার হাতলে উঠে থেমে যায়। ভেতরে ঢুকলে কি অপেক্ষা করছে এই ভয়টা তাকে কাঁপিয়ে দিচ্ছে। ইমরান সবে বাথরুম থেকে বেরিয়েছে, শরীর ভেজা, গায়ে শুধু একটা তোয়ালে জড়ানো। তোয়ালেটা ফেলে দিয়ে ট্রাউজারটা পরতে যাবে, ঠিক সেই মুহূর্তে কোনো নখ না ছাড়ে দরজা খুলে যায়। 1 সেকেন্ডের জন্য দুজনে জমে যায়। নূরের চোখের সামনে যা ভেসে ওঠে তা তার কল্পনায় বেড়ে। সে হাতকে চিৎকার করে ফেলে, তাড়াতাড়ি এক হাতে চোখ চেপে ধরে, আর এক হাতে মুখ। কি বড় ভাই বলে চিৎকার করে ওঠে। ইমরান একদম প্রস্তুত ছিল না নূরের হঠাৎ আসার জন্য। মুহূর্তের মধ্যে দ্রুত তোয়ালটা তুলে নিজের শরীরে জড়িয়ে নেয়। নূরের দিকে এক পা এগোতে ভয়ে দম আটকে যায় নূরের। সে আর এক মুহূর্ত দাঁড়ায় না, চোখ নামিয়ে দৌড়ে বেরিয়ে যায় ঘর থেকে। সোজা ছুটে গিয়ে সাইমার ঘরের দরজা খুলে ঢুকে পড়ে। দরজা বন্ধ হতে নূর দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়েছে, বুকের ভেতর ধক ধক করে শব্দ হচ্ছে, হাত এখনও কাঁপছে। সাইমা ফোনের দিকে তাকে কিছু দেখছিল। হঠাৎ দরজা খুলে নূরকে এভাবে ঘরে ঢুকতে দেখে ভুরু কুঁচকে যায়। কী হয়েছে, এভাবে দৌড়ে আমার ঘরে এলি কেন? নূর হাঁপাতে হাঁপাতে এগিয়ে এসে খাটে বসে বুক ওঠানামা করছে। ভাই আমি। সাইমা বিরক্ত হয়ে ফোনটা পাশে রেখে বলে, সাইমা এইভাবে কথা কাটবি, পুরোটা বল। নূর ভয়ে ভয়ে মাথা নিচু করে ফিসফিস করে বলে, আমি আমি তোর ভাইয়ের দেখে ফেলেছি। সাইমার সঙ্গে সঙ্গে নূরের মুখ চেপে ধরে, তবা তবা এসব কী বলছিস? গলে নামে ফিসফিস করে বলে, এই জন্য তুই দৌড়ে চলে এলি? নূর ভয়ে ভয়ে মাথা নাড়ে। সাইমা নূরের মাথা চারটি মেরে বলে, আবাল, তার মানে এতদিন তাদের মধ্যে কিছুই হয়নি, এবার সুযোগ ছিল তাও তুই পালিয়ে এলি? এভাবে চললে তো আমার আর ফুফু হবে না। নূর মাথা তোলে, তুই কি ভাবছিস আমি এতটা নিচে নামিনি যে ওসব দেখে পালাবো না? ঠিক তখনই দরজায় জোরে ঠক ঠক শব্দ। ঘরের ভেতর হঠাৎ নিস্তব্ধতা নেমেছে। সাইমা আর নূর দুজনেই দরজার দিকে তাকিয়ে থাকে। বাইরে থেকে ইমরানের গলা, সাইমা দরজাটা খোল। নূরের বুক ধক করে ওঠে, হাত দুটো শক্ত করে আঁকড়ে ধরে। সাইমা উঠে গিয়ে কাপা হাতে ধীরে ধীরে দরজাটা খুলে দেয়। দরজার সামনে দাঁড়িয়ে ইমরান, মুখ একেবারে শক্ত, চোখ দুটো অস্বাভাবিক ঠান্ডা। একবার সাইমার দিকে, তারপর সোজা নূরের দিকে তাকায়। ইমরান নিচু গলে বলে, নূর চলো। নূর খাটের কোণে সেটে যায়, মাথা নেয়, না আমি যাব না। খপা গলে বলে ওঠে। ইমরান চোয়াল শক্ত হয়ে বলে, আমি আবারও বলছি চলো। নূরের চোখে পানি জমে ওঠে, আমি আপনার সাথে যেতে চাই না, আমি এখানে থাকবো। এই কথা শুনে ইমরানের ভেতরে রাগ যেন হঠাৎ ফেটে পড়ে। তুমি আমার কথা অমান্য করছো? সে হঠাৎ চিৎকার করে ওঠে। সাইমা আঁতকে উঠে
সামনে দাঁড়ায়। ভাই চিৎকার করছিস কেন? ও ভয় পেয়েছে। ইমরানের এক পা এগিয়ে আসে। তুই চুপ কর। নূর ভয়ে দাঁড়িয়ে সাইমার হাত শক্ত করে ধরে। আমি যাব না প্লিজ। ঠিক সেই মুহূর্তে বাইরের করিডোরে পায়ের শব্দ। ইমরান আম্মু আব্বু ছুটে এসে ঘরের সামনে দাঁড়ায়। এই ঘরে এত চিৎকার কেন? ইমরানের আব্বুর গলা ভারী। নয়ন নওশাদ নূরের কাঁপতে থাকা অবস্থায় দেখে ছুটে এসে, নূর কী হয়েছে? ঘরের ভেতরে হঠাৎ একটা চাপা নীরবতা। ইমরান দাঁড়িয়ে থাকে। রাগ, বিরক্তি আর অদ্ভুত এক অস্থিরতা মুখে জমে আছে। নূর তখনও সাইমার হাত আঁকড়ে ধরে আছে, চোখে পানি, শরীর কাঁপছে। নয়না নওশাদ একবার ইমরানের দিকে তাকায়, একবার নূরের দিকে। কেউ পরিষ্কার করে বলো কী হয়েছে? এই প্রশ্নের ভারে যেন ঘরের বাতাসটা থমকে যায়। ইমরান শান্ত গলা বলে, তেমন কিছু না। আমি তোমার বৌমাকে বলেছিলাম আজ একটু বেশি পড়াবো, সেই কারণে ও ভয় পেয়ে আমার সাথে যেতে চাইছে না। নূর সঙ্গে সঙ্গে চমকে ওঠে। এই লোক অনায়াসে এত মিথ্যা কথা বলতে পারে, সেটা সে কল্পনা করে। নূর মুখ খুলতে যাচ্ছিল। আপনি একদম মিথ্যে বলবেন না। নিজের কথাটা শেষ হওয়ার আগে ইমরান ঝাঁপিয়ে এসে নূরের মুখ চেপে ধরে। ইমরানের আব্বু পুরো দৃশ্যটা দেখে অনেকটা আঁচ করে ফেলে। তিনি বুঝেছেন এখানে দাঁড়িয়ে থাকলে বিষয়টা আরও জটিল হবে। ধীরে ধীরে ঘর থেকে বেরিয়েছেন। মান সম্মান আর থাকবে না। নয়নার সাথে কিছুক্ষণ চুপ করে ভাবেন। নূরের কাঁপা চোখ, ভয়ের মুখ, সব কিছু খেয়াল করে তিনি। তারপর ধীরে করে বলেন, নূর, আজ তুমি আমার সাথে গেস্ট রুমে ঘুমবে। এই কথা শুনে নূরের মুখে হালকা স্বস্তির ছাপ ফুটে ওঠে। সে সঙ্গে সঙ্গে নয়না নাশাদের পেছনে গিয়ে দাঁড়ায়। আর সেখানে তার নীরবতা। ইমরান অবাক হয়ে বলে, কিন্তু আম্মু? নয়না কড়া চোখে তাকিয়ে বলে, কাল থেকে ও তোমার সাথে থাকবে, কথা দিলাম, কিন্তু আজ নয়। ইমরান দাঁত চেপে নূরের দিকে তাকায়। সেই দৃষ্টি দমিয়ে রাখা রাগ একসাথে ঝলসে ওঠে। কিছু না বলে গটগট করে ঘর থেকে বেরিয়ে যায়। নূর তখনও নয়না নাশের হাতে পেছনে ছিল। বুকের ভেতরে ভয় আছে ঠিকই, কিন্তু আজকের রাতটা অন্তত সে নিরাপদ। গেস্ট রুমে নয়না নাশাদ আর নূর পাশাপাশি শুয়ে আছে। ঘরটা মৃদু হলো। বাইরে রাত অনেক। নূর চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে, কিন্তু বারবার ইমরানের মুখ, চিৎকার, দরজায় ধাক্কা শব্দ সব মনে পড়ে যায়। হঠাৎ নয়নার সাথে নরম গলে বলে, নূর, একটা কথা বলবো, শুনবি? চাইলে বলতে পারো। তোমাকে আমি নিজের মেয়ের মতো করে বলছি। নূর পাশ ফিরে নয়নার সাথে দিকে তাকায়। ভয়ের মধ্যে হালকা একটা হাসি এসে, আপনি তো আমার আম্মুই, বলুন কি বলবেন? নয়নার সাথে মৃদু হেসে নূরের মাথায় হাত বুলিয়ে আদরের ছোঁয়া। তুমি কি জানো আজ তুমি যা করেছো সেটা কিন্তু খুব একটা ভালো হয়নি? নূরের মুখটা সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে যায়। আম্মু, আমি ভয় পেয়ে গেছিলাম ওনার। নয়না নরমভাবে কিন্তু দৃঢ়ভাবে নূরকে থামিয়ে বলে, শোন, তোমাদের মধ্যে ঠিক কী হয়েছে আমি জানি না, আর শাশুড়ি হয়ে সব কথা শোনা উচিত না। একটু থেমে নিঃশ্বাস নিয়ে আবারও বলে, কিন্তু তোমাদের ভালোর জন্য আমি সব কিছু বলতে পারি। নূর মন দিয়ে শুনতে থেকে। ইমরান তোমার স্বামী হয়ে যেভাবে হোক বিয়েটা হয়েছে, আর মেয়েদের বিয়ে মানে শুধু শ্বশুরবাড়িতে আসে না, দায়িত্ব নিতে শেখা। নূর চোখ নামানো, হাত দুটো চাদরের ভিতরে শক্ত করে। হ্যাঁ, তুমি এখনো ছোট, কিন্তু তোমাকে মানিয়ে নিতে শিখতে হবে। তুমি যেভাবে তোমার স্বামীকে পাত্তা দিচ্ছ না, তার সাথে থাকতে চাইছো না, এটা ঠিক হচ্ছে না। এতে কি হবে জানো? নূর সঙ্গে সঙ্গে দুদিকে মাথা নাড়ে। নয়না বলে, এতে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হবে। আমি মানছি ইমরান আলাদা, তার রাগ বেশি, সে তোমাকে বকাঝকা করে, কিন্তু তুমি যদি বন্ধন আলগা করো তাহলে মাঝখানে অন্য নারী এসে দাঁড়াবে, বেশি সময় লাগবে না। এই কথা নূরের বুকটা কেঁপে ওঠে। তাহলে কি উনি আমাকে ডিভোর্স দিয়ে আবার বিয়ে করবেন? নয়না মনে মনে হেসে বলে, করতেও পারে, ছেলেরা অনেক সময় এমনই হয়। নূর সঙ্গে সঙ্গে প্রতিবাদ, না না, এটা হতে পারে না, উনি আমার বর, আমাকে কেন ছেড়ে যাবেন? নয়না মাথা নেড়ে বলে, এই তো, তাই কাল থেকে আর পালিয়ে পালিয়ে বেরোবে না। দরকার হলে ঝগড়া করো, কথা বলো, কিন্তু আলাদা হয়ে থেকো না। এই কথা বলে নূরের মুখে হঠাৎ আনন্দের ছাপ ফুটে ওঠে। সে আচমকা নয়না নাশাদকে জড়িয়ে ধরে। ও শাশুড়ি মেয়ে, তুমি কত ভালো, কত সুন্দর বুদ্ধি তোমার। নয়না হেসে বলে, আচ্ছা আচ্ছা, এবার ছাড়, ঘুমাও, অনেক রাত হয়েছে। নূর শুয়ে পড়ে, চোখ বন্ধ। সাইমা গভীর ঘুমিয়েছিল। ঘরের ভিতরে পিনপথের নীরবতা, এমন নীরবতা যেখানে দেওয়াল ঘড়ির কাঁটার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। পর্দাগুলো হালকা উঠছে। বারান্দায় গিয়ে ঢুকে পড়া ঠান্ডা। হঠাৎ বারান্দার দিক থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হয়। সাইমার শরীর অজান্তে কেঁপে ওঠে। ঘুম ভাঙে পুরোপুরি, কিন্তু চেতনা জেগে ওঠে। নিঃশ্বাস ছন্দ একটু বদলে যায়। বারান্দার দরজাটা ধীরে ধীরে খুলে নিঃশব্দে একজন ভেতরে ঢুকে, যেন ছায়া হয়ে। পায়ের শব্দ নেই, শুধু উপস্থিতি। সে সোজা এসে সাইমার সামনে মেঝেতে বসে পড়ে। কিছুক্ষণ শুধু তাকিয়ে থাকে। ঘুমন্ত মুখটা মন দিয়ে দেখে। চোখের পাতায় শান্তির ছাপ, এলোমেলো চুল, ঠোঁটের কোণে অচেনা এক সরলতা। ধীরে ধীরে হাত বাড়ায় সে। আঙুলের ডগা খুব হালকাভাবে সাইমার গাল। এই স্পর্শের জোর নাই, শুধু দীর্ঘক্ষণ জমে থাকা টান। ফিসফিস করে বলে, শব্দগুলো স্পষ্ট না, যেন মনেই মনকে বলে। কিছুক্ষণ পর উঠে চলে যায়। চলে যাওয়ার প্রস্তুতি ঠিক তখনই হঠাৎ সাইমার তার হাত চেপে ধরে। আদিল থমকে যায়। সাইমা ধীরে ধীরে চোখ খুলে তাকায়। কণ্ঠ শান্ত কিন্তু নিষেধ। রোজ এভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে আসেন কেন আদিল ভাই?
আদিল চমকে ওঠে। এক মুহূর্তে বুঝে যায় সে ধরা পড়ে গেছে। সে কখনো চায়নি সাইমা জানুক, তাই তো দিনের পর দিন নীরবে এসেছে দূর থেকে। আদিল গুছিয়ে বলতে পারে, না মানে সরি, আমি আসলে। সাইমা উঠে বসে, চোখে কোনো ভয় নেই, শুধু জমে থাকা প্রশ্ন, আমাকে বিয়ে করবেন আদিল ভাই? একই প্রশ্ন আদিলে একদম স্থির, আর তাকে তাকিয়ে থাকে, বিশ্বাস করতে পারছে না। আদিল ধীরে অজান্তে বলে, করবো, কিন্তু তুমি তো বলছিলে তুমি আমাকে ভালোবাসো না, আর তোমার অন্য কারোর সাথে বিয়ে ঠিক আছে। আর কিছু শোনে না সাইমা, হঠাৎ আদিলের বুকে ঝাঁপিয়ে পড়ে। বুকের ভেতর জমে থাকে কান্না সব একসাথে বেরিয়ে আসে। আদিল এক পা পিছিয়ে যায়, তারপর নিজেকে সামলে শক্ত করে জড়িয়ে ধরে। এই জড়িয়ে ধরে আশ্বাস আছে, নিরাপত্তা আছে। সাইমা কাঁদতে কাঁদতে, আমি আপনাকে খুব ভালোবাসি আদিল ভাই, কিন্তু আমি পরিবারের কথা ভেবে সেদিন না বলেছিলাম। আদিল নিচে করে বলে, তাহলে এখন আর পরিবারের কথা ভাবছো না? সাইমা মাথা নাড়ে, চোখে পানি, কিন্তু কণ্ঠ শক্ত, না, কারণ ওই জানোয়ারটা আমাকে অপবিত্র করার জন্য লোক লাগিয়েছিল। এই কথা আদিলের শরীরে শক্ত হয়ে যায়। তুমি ঠিক বলছো? সাইমা, হ্যাঁ, আমি নিজে দেখেছি। ওই ছেলেগুলোর মধ্যে একজনের ফোনে সাকিব কল করেছিল, ওরা ফোনটা স্পিকারে দিয়েছিল, আর তখনই আমি তার গলা শুনলাম। আদিল চোখে মুখে রাগ জমেছে। তাহলে তুমি পুলিশকে বলোনি কেন? সাইমুর কষ্টে হাসি বলে, আমার আব্বু নিজে ওই জানোয়ারের সাথে আমার বিয়ে ঠিক করেছিল, কী করতাম বলুন? আব্বু শুনলে আমার এই অবস্থা থেকে নিজেকে দোষ দিত। ঘরের ভিতরে নীরবতা নেমে আসে। আদিল ধীরে ধীরে সাইমার কপালে এঁকে দেয়, কণ্ঠস্বর শান্ত, কিন্তু ভেতরে আগুন। তুমি আমার জন্য বউ সাজবে সাইমা, আর ওই জানোয়ারটাকে আমি উচিত শিক্ষা দিব, কথা দিলাম। সাইমা চোখ বন্ধ করে তার বুকে মাথা রাখে। এই বুকে সে প্রথমবার নিশ্চিন্তে নিঃশ্বাস নেয়। চলবে তুই আমার মরণ, দ্বিতীয় পর্ব। পুরো গল্প প্লেলিস্টে।